নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায়। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, চমক সৃষ্টিকারী খবর হচ্ছে ছাত্রদের দাবিতে পদত্যাগে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। প্রধান পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠালেন, কিন্তু এই দুই প্রধানই প্রধান থাকলেন না। প্রধান হয়ে গেল রাস্তার সেই ছাত্র জনতা, যারা গত 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছিল। প্রধান হয়ে গেল সেই মানুষটি যিনি 26 দিন অনশন করেছিলেন, সেই সোনম ওয়াংচুক। প্রধান হয়ে গেল বলিউডের সেই অভিনেতা অভিনেত্রীরা, যারা এসে ছাত্র আন্দোলনে সামিল হয়ে পুলিশের মার খেয়েছেন। প্রধান হয়ে গেলেন সারা দেশের মানুষ, যারা চাইছিলেন ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনের 12 বছরে এই রকম ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। আরও বড় বড় আন্দোলন হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। আমাদের মনে পড়বে সিএএ বিরোধী যে আন্দোলন দিল্লির উপকণ্ঠে, দিল্লিতে বিরাট বড় আকার ধারণ করেছিল। যদিও তারপরে কোভিড এসে যাওয়ায় সেই আন্দোলনটা আর স্থায়ী হয়নি, কিন্তু সেই আন্দোলনেও মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল বিল প্রত্যাহার করিয়ে নেওয়ার। এরপরে যে বড় আন্দোলনের সাক্ষী থেকেছিল দিল্লি, সেটা হচ্ছে 3 কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন। সেই জায়গায় দিল্লির বিভিন্ন বর্ডারে, মানে হরিয়ানার থেকে দিল্লিতে ঢোকার বিভিন্ন বর্ডারে একটা বিরাট একটা যুদ্ধের মতো পরিস্থিতি যেন মোদী সরকার তৈরি করেছিল। ব্যারিকেডের একদিকে মাসের পর মাস রোদে জলে ভিজে অবস্থান করছেন কৃষকরা। তাদের মধ্যে অনেকে মারা যান। সেই সময় প্রায় 700 জন কৃষক অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করতে মারা যান। এবং এদিকে পুলিশ, যারা সেই কৃষকদের দিল্লি ঢোকার থেকে আটকে রেখেছে। এই রকম একটা যেন যুদ্ধের পরিস্থিতি চলেছিল মাসের পর মাস ধরে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী অবশ্য 3টি কৃষি আইন স্থগিত করে দিয়েছিলেন বা প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে কোনো পদত্যাগ বা এই ধরনের কোনো ঘটনার সাক্ষী থাকেনি দেশ। এবারেই প্রথম বড় আন্দোলনের মুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে এমনভাবে পিছু হটতে হলো, যেটা তার শাসনের 12 বছরে দেখা যায়নি। এরপরে হয়তো প্রধানমন্ত্রী কোনো বার্তা দেবেন। তিনি হয়তো এই কথা বলতে চাইবেন যে দেশের যুব শক্তির কাছে আমরা যুব শক্তির যাতে চটে না যায়, তারা যাতে রেগে না যায়, তার জন্য আমরা তাদের দাবি মেনে নিলাম। এই রকম কোনো বার্তা হয়তো প্রধানমন্ত্রী দেবেন, কিন্তু এর মধ্যে দিয়ে যে রাজনৈতিক পরিণাম মোদী সরকারের হলো, সেই পরিণামটাকে মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর মধ্যে দিয়ে মোদী সরকারের পরোক্ষ এই স্বীকৃতি সামনে এলো যে নিট সহ বিভিন্ন পরীক্ষায় যে ব্যাপক প্রশ্ন ফাঁস, আর প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে যে হাজার হাজার কোটি টাকার বেআইনি লেনদেন, সেই প্রশ্ন বিক্রি ইত্যাদির মধ্যে দিয়ে যে বেআইনি লেনদেন, তার জন্য শেষ পর্যন্ত দায় নিতে হলো শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী যেহেতু ক্যাবিনেট স্তরের মন্ত্রীকে এত বড় কেলেঙ্কারির ঘটনায়, এত বড় দুর্নীতির ঘটনায়, এত বড় যেটা মোদী বলেন ঘোর পাপ, সেই ঘোর পাপের কাজের দায় নিয়ে পদত্যাগ যখন করতে হলো, তার রাজনৈতিক যে অভিঘাত, সেই অভিঘাত কিন্তু মোদী সরকার আর অস্বীকার করতে পারবে না। যেটা গত কয়েক মাসে ধীরে ধীরে গড়ে উঠছে,
যেটাকে অনেক সময় বলে স্নোবলিং এফেক্ট, সেটা হচ্ছে যে বিজেপি এবং আরএসএস সম্পর্কে লোকেদের কি ধারণা ছিল। এরা একটু হিন্দুত্ববাদের কথা বলে, এরা একটু হিন্দু রাষ্ট্রের কথা বলে, কিন্তু এরা সবাই মানে সাধারণ পোশাকে সন্ন্যাসীর মতো, এরা চুরি জোচ্চুরি করে না, এরা অনেকটা কমিউনিস্টদের মতো, এরা আত্মত্যাগী। এই যে ধারণা, সেই ধারণা খান খান হয়ে ভেঙে যাচ্ছে। কংগ্রেস সরকার যখন ছিল, যাদেরকে হারিয়ে 2014-তে মোদী সরকার এসেছিল, তখন কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে প্রধান অভিযোগটাই ছিল যে তারা চরম দুর্নীতিগ্রস্ত। আজকে মোদী সরকারের বিরুদ্ধে বিরাট বিরাট অভিযোগ কেবল নয়, মোদী সরকার সেই অভিযোগগুলোকে অস্বীকার করতেও পারছে না। যেমন একদিকে এই প্রশ্ন ফাঁসের দুর্নীতি, তেমনি অন্যদিকে রাম মন্দিরের প্রণামী চুরি, যেটা বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা রাম মন্দিরের প্রণামী ভক্তরা দিয়েছেন, সেই প্রণামী চুরি করা হয়েছে। যেটা বলা হচ্ছে যে বদ্রীনাথের মতো প্রাচীন মন্দির, সেই জায়গা থেকেও প্রণামী চুরি করা হচ্ছে। যেটা বলা হচ্ছে দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় যে মন্দির বৈষ্ণোদেবী, সেই বৈষ্ণোদেবীর রূপো রিজার্ভ ব্যাংকে রাখতে দেওয়া হয়েছিল, ভক্তদের দেয়া রূপো রিজার্ভ ব্যাংক পরীক্ষা করে দেখেছে সেই রূপোগুলো জাল রূপো। সন্দেহ করা হচ্ছে আসল রূপো সরিয়ে একই ধরনের রূপোর কয়েন বা টুকরো সেখানে রাখা হয়েছে বৈষ্ণোদেবীতে। অর্থাৎ দেশের যে প্রধান প্রধান মন্দিরগুলো, সেই মন্দিরগুলোর থেকে যে চরম দুর্নীতির নোংরা দুর্গন্ধ বেরোচ্ছে, তার দায়ও মোদী সরকার এড়াতে পারছে না। ইতিমধ্যেই রাম মন্দির নিয়ে তদন্ত শুরু হয়েছে, বৈষ্ণোদেবী বদ্রীনাথ নিয়েও সম্ভবত তদন্ত করতে চলেছে উত্তরাখণ্ড এবং হিমাচলের সরকার। এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে মোদী সরকার পরিচ্ছন্ন, মোদী সরকার পরিষ্কার, মোদী সরকার সৎ, মোদী সরকারের জামা সাদা, এই যে ধারণা, সেই ধারণা কিন্তু বড় বড় ধাক্কায় একেবারে ভেঙে পড়ছে। এখন দুর্নীতির বিরুদ্ধে, মূল অভিযোগ দুর্নীতি, এই নিয়ে সরকার এবং জামানা পরিবর্তন, সেটা কিন্তু 2014 সালে দেশবাসী দেখেছিল, যখন মনমোহন সিং সরকারের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তাদেরকে হারিয়ে বিজেপি সরকারে আসে। 2029ও কি অশনি সংকেত ডেকে আনছে বিজেপির জন্য? 2029-এ কি আবার বিজেপি সরকার জিতবে, নাকি এবারে মোদি জমানার শেষের দিনগুলো সামনে এগিয়ে আসছে? এই সমস্ত প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দেখতে থাকুন কলকাতা টিভি।